I think we can স্যার start. আপনি ক্লাসটা স্টার্ট করে দিন স্যার, একে একে হ্যাঁ, জয়েন করে আপনি শুরু করে দিন। ও থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি শিবপুরকে রিকোয়েস্ট করব, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটুখানি আমাকে মাইক্রোফোনে যদি বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দিতে পারো। ওকে। তো আগের দিনকে আমরা জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং তার ভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, আগের সপ্তাহে এবং তার আগের সপ্তাহে। আজকে আমরা যেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে কি সেই জীবন গঠনের স্তরের মধ্যেই যে আমরা কোষ নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞানের একটা অন্যতম প্রধান অংশ সেটা হচ্ছে কি কোষ। এবং তোমরা জানো সেটা উদ্ভিদ হোক বা প্রাণী বা যে কোনো কিছুর একটা শুরুটা হচ্ছে, যে কোনো জৈব পদার্থের যদি দেখা হয় সেখানে হচ্ছে গিয়ে জীবন শুরু হচ্ছে কোষ থেকে। সেটা যদি একটা প্রাণী দেহ হয়ে থাকে তাহলে সেটা শুক্রাণু এবং ডিম্বাণু থেকে হচ্ছে হয়তো উন্নত, বা আর যদি সেটা উদ্ভিদের হয়ে থাকে তাহলে সেটা হয়তো সামান্য বীজ থেকে শুরু করে তারপরে গাছ হচ্ছে, মানে কোষ দিয়েই সেগুলো পুরোপুরি গঠিত হচ্ছে। তো বেসিক্যালি বায়োলজি বা লাইফ অফ স্টাডির অন্যতম একটা অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোষ সম্বন্ধে জানা। কারণ একটা বিল্ডিং বা একটা বাড়ির যেমন অজস্র ইট দিয়ে তৈরি হয়, অনেকগুলো ইট একে একে সাজিয়ে সাজিয়ে যেমন একটা বাড়ি তৈরি হয়, ঠিক একই রকম ভাবে বিভিন্ন কোষকে দ্বারা আমাদের শরীরটা গঠিত। ঠিক আছে? তো কে প্রথম হচ্ছে গিয়ে কোষ ডিসকভার করেছিলেন বা প্রথম কোষকে আবিষ্কার করেন সেটা আমি আর কাউকে জিজ্ঞেস করছি না, কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, সেই কারণে দেখিয়ে দিয়েছি। তো দ্য সেলস ওয়ার ডিসকভার্ড ইন 1665, অনেক বছর আগে, বাই রবার্ট হুক। ইনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। তো উনি কি করেছিলেন, উনি হচ্ছে কি নিজেরই তৈরি একটি মাইক্রোস্কোপে উনি একটু কর্কের পাতলা টুকরো কেটেছিলেন, এবং সেই টুকরোটা যখন উনি পরীক্ষা করছিলেন উনি প্রথম দেখতে পান মাইক্রোস্কোপে, ওটাকে উনি মাইক্রোস্কোপ বলছেন। এখনকার উন্নত মাইক্রোস্কোপ তোমাদের স্কুলে যেগুলো আছে অতটাও সফিস্টিকেটেড মাইক্রোস্কোপ সেটা ছিল না, কিন্তু সেই মাইক্রোস্কোপের নিচে উনি হচ্ছে গিয়ে দেখতে পেলেন যে মৌচাকের মতো কাঠামো। এবং অবভিয়াসলি তখন তো ফটো নেওয়ার কোনো ব্যাপার ছিল না, তাই উনি সেটাকে হচ্ছে কি অনেকটা হাতে এঁকে এঁকে উনি সেটাকে বর্ণনা করছেন, যে ছবিটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, যে অজস্র মৌচাকের মতো কাঠামো রয়েছে, ঘর ঘর ছোট ছোট খুপড়ির মতো। তো সেগুলোই হচ্ছে গিয়ে পরবর্তীকালে আরো পরীক্ষা নিরীক্ষা করে উনি বলছেন যে এগুলোই হচ্ছে গিয়ে এক একটা কোষ, এবং এই কোষ দ্বারাই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে তৈরি হয়, এবং আমাদের দেহ কোষ দ্বারা নির্মিত। ঠিক আছে? এই মৌচাকের মতো উনি যেটা পর্যবেক্ষণ করছেন। কিন্তু কোষ সম্বন্ধে বলতে গেলে যেটা আরেকটু পেছন থেকে জানতে হয় সেটা হচ্ছে গিয়ে একটু আগে থেকে, যে এর গঠনের স্তরগুলো কি কি, বা গঠনটা কিভাবে হচ্ছে, বা অনেকগুলো কোষ নিয়ে কি তৈরি হয়। তো যদি লেভেলস অফ অর্গানাইজেশন দেখা হয় একটা অর্গানিজমের মধ্যে, একটা দেহের মধ্যে, তাহলে প্রথমেই যে উপাদানটা আসে সেটা হচ্ছে বেশ কিছু সাব অ্যাটমিক পার্টিকেল আছে, প্রচন্ড ক্ষুদ্রাতিক্ষুদ্র অ্যাটম। তোমরা অণু পরমাণু হয়তো পড়ছো তোমাদের পদার্থবিজ্ঞানে বা রসায়ন বিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্স, যেটা সেখানে কি রয়েছে তোমরা হয়তো পড়ছো অণু, তার সেটা হচ্ছে কি পরমাণু দ্বারা, এবং পরমাণুর মধ্যে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, পজিট্রন, এই ধরনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। সেই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো মিলিত হয়ে কি তৈরি করছে আমাদের অ্যাটম। খুব সম্ভবত অ্যাটম হচ্ছে কি পরমাণু বা অণু। ইয়েস, অণু বা পরমাণু, এই বাংলাটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, কিন্তু অ্যাটম তৈরি হচ্ছে। ঠিক আছে? যেমন অক্সিজেনের একটা অ্যাটম, সেখান থেকে তৈরি হচ্ছে বিভিন্ন মলিকিউল। মলিকিউল যেমন জল একটি মলিকিউল, সেখানে যেমন বিভিন্ন অনেকগুলো অ্যাটম একসাথে জুড়ে একটা মলিকিউল তৈরি হয়। যেমন একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4 বা ওয়াটার H2O, এগুলো হচ্ছে এক একটা বিভিন্ন মলিকিউল, কারণ তার মধ্যে অনেকগুলো অ্যাটম হচ্ছে কি জুড়ে রয়েছে।
সেই মলিকিউলগুলো অনেকগুলো নিয়ে একটা তৈরি হয় অর্গানিল। একটা অর্গানিল তৈরি হতে গেলে অজস্র মলিকিউলের এরকম দরকার পড়ে। সেই অর্গানিলটা কোষের বিভিন্ন অর্গানিল হতে পারে, যেমন হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়া হতে পারে, একটা নিউক্লিয়াস হতে পারে, বিভিন্ন রাইবোজোম হতে পারে। তো অর্গানিল, এবং এই অনেকগুলো অর্গানিল, বিভিন্ন অর্গানিলকে নিয়ে তৈরি হয় হচ্ছে কি একটা কোষ। এবং শুধুমাত্র অর্গানিল কোষের মধ্যে থাকে না, অর্গানিল ছাড়াও আরো অজস্র উপাদান থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আলটিমেটলি আমরা পেলাম একটা কোষ। তার মানে কোষ থেকে যদি আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে কোষের মধ্যে অর্গানিল রয়েছে। সেই অর্গানিলগুলো ডেফিনেটলি অজস্র মলিকিউল দ্বারা তৈরি। সেখানে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ রয়েছে, মলিকিউল রয়েছে, ফ্যাটের মলিকিউল রয়েছে। সেই প্রত্যেকটি মলিকিউল আবার বেশ কিছু অ্যাটম দ্বারা তৈরি, এবং সেই অ্যাটমগুলো আবার কিছু সাব অ্যাটমিক পার্টিকেল তার মধ্যে হচ্ছে গিয়ে থাকে। তাহলে আমরা যদি একটা কোষ হচ্ছে গিয়ে পেলাম, তাহলে সেই কোষটা আর কি কি তৈরি করছে, অজস্র কোষ মিলিয়ে কি তৈরি হয়, সেটা আমরা যদি দেখি, তাহলে হচ্ছে কি অনেকগুলো কোষ নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে কলা বা টিস্যু। টিস্যু বলা হচ্ছে, টিস্যু বা কলা, সেলস, অনেকগুলো কোষ। সেল হচ্ছে গিয়ে, সেলের বাংলা হচ্ছে গিয়ে কোষ, ঠিক আছে। কোষ নিয়ে হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে টিস্যু। যেমন কি ধরনের টিস্যু হতে পারে, একটা অনেকগুলো চামড়া বা আমাদের স্কিনের ওপরে যে কোষগুলো রয়েছে, সেগুলো নিয়ে একটা আমাদের ছোট্ট কলা তৈরি হচ্ছে, ধরে নিচ্ছে একটা টিস্যু তৈরি হচ্ছে, একটা স্কিন। বা একটা বেশ অজস্র মাসেল ফাইবার বা পেশি তন্তু নিয়ে তৈরি হচ্ছে কি মাসেলের একটা টিস্যু, পেশি কোষ তৈরি হচ্ছে, পেশি। আবার এরকমই অজস্র টিস্যু নিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে অর্গ্যান বা অঙ্গ। অঙ্গ যেটাকে বলা হচ্ছে, সেটা একটা হৃৎপিণ্ড হতে পারে, সেটা একটা যকৃৎ হতে পারে, সেটা একটা পাকস্থলী হতে পারে। বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হচ্ছে। অঙ্গ কি নিয়ে তৈরি হচ্ছে? অজস্র টিস্যু নিয়ে তৈরি হচ্ছে অঙ্গ। আর এরকমই অজস্র অঙ্গ বা অংশ বলতে পারো মিলিত হয়ে একটা সিস্টেম বা তন্ত্র তৈরি করে। সেই তন্ত্রগুলো কিরকম, যেমন যখন তোমরা পড়বে তখন দেখবে হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্র, পৌষ্টিক তন্ত্র। তার মানে তার মধ্যে উপাদান কি, তার মধ্যে অজস্র হচ্ছে কি অর্গ্যান বা অঙ্গ ঢুকে রয়েছে। পৌষ্টিক তন্ত্রের মধ্যে একদম মুখ থেকে শুরু করে গলবিল, তারপরে হচ্ছে গিয়ে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এই ধরনের অজস্র হচ্ছে গিয়ে অঙ্গ ঢুকে থাকছে। ঠিক এরকম ভাবেই অজস্র অঙ্গ মিলে তৈরি হচ্ছে সিস্টেম বা তন্ত্র, সিম্পল। সেরকম অজস্র তন্ত্র, কি কি তন্ত্র, সেরকম অজস্র তন্ত্র, যেমন ধরা যাক যে একটা হৃৎপিণ্ডেরটা হচ্ছে সংবহন তন্ত্র হলো, স্নায়ুতন্ত্র, পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, এরকম অজস্র, যেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমাদের পরিপাকে সাহায্য করছে, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র বা ইংলিশে এটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। তো এই ধরনের অজস্র তন্ত্র নিয়ে তৈরি হয় হচ্ছে কি একটা মাল্টি সেলুলার বহুকোষী অর্গানিজম। এবং সেই বহুকোষী অর্গানিজম, এরকম অজস্র অর্গানিজম নিয়ে আমাদের পরিবেশে তৈরি হয় এক একটা স্পিসিস। যেমন আমরা হোমোসেপিয়েন্স, আমরা এমন মানুষ, একটা হচ্ছে কি স্পিসিস তৈরি হচ্ছে। সেরকম অজস্র স্পিসিস একসাথে নিয়ে তৈরি হচ্ছে পপুলেশন, খুব সম্ভবত বংশ বলা যেতে পারে, বা অজস্র স্পিসিস তার মধ্যে রয়েছে। এবং সেই অনেকগুলো পপুলেশন, একটা মানুষ হতে পারে, বিভিন্ন উদ্ভিদ হতে পারে, বিভিন্ন অ্যানিমাল হতে পারে, এই সব কিছু নিয়ে তৈরি হচ্ছে একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো এই পুরো জিনিসটাকে দেখলেই, সেই যখন একটা কোনো কিছুর মৃত্যু ঘটছে, তখন আবার সেই জিনিসটা কিন্তু ভাঙতে 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 পরিবেশে কিন্তু অ্যাটম বা বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল চলে যাচ্ছে। আবার সেগুলোই ক্রমশ জুড়তে 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 বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই সিস্টেমটা ক্রমাগত একটা সাইক্লিক প্রসেসে হচ্ছে গিয়ে ঘটে চলেছে, গঠন হচ্ছে, এবং সেটা হচ্ছে একটা সময় পরে বিনষ্ট হচ্ছে। তো লেভেল অফ অর্গানাইজেশন ইন অ্যান অর্গানিজম বলতে এই উপাদানগুলোই মেনলি হচ্ছে কি, এই অংশগুলোই আসে। এখানে আমরা যেটা মেন ফোকাস করব বা পরবর্তী যেটা আলোচনা করতে চলেছি বা কয়েকটি ক্লাসে আলোচনা করা হবে, সেটা হচ্ছে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে হচ্ছে কয়েকটি ক্লাসে, সেটা হচ্ছে কি কোষ বা সেল। ওকে, তো কোষের মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা প্রধানত হচ্ছে কি মূলত আলোচনা করব। সেখানে উদ্ভিদ কোষ রয়েছে, প্রাণী কোষ রয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাসও হচ্ছে কি এক একটা কোষীয় উপাদানের মতনই আচরণ করে। তো সেগুলো নিয়ে তার মধ্যে হচ্ছে কি আমরা কোষের মেনলি যেগুলো কোষ পর্দা, যেটা সেল মেমব্রেন বলা হচ্ছে,
সাইটোপ্লাজম এবং বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু। এগুলোর কাজ, এগুলোর বেসিক গঠন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনার প্রথমেই যদি দেখা হয় একটা কোষ কি কি নিয়ে তৈরি হয়, অর্গানাইজেশন অফ দ্য সেল। তো সেখানে প্রধানত আমরা তিনটে ভাগে বা ডিপেন্ড করছে, এটা একটা প্রাণী কোষের ছবি দেখতে পাচ্ছ, এটা একটা প্রাণী কোষের ছবি। উদ্ভিদ কোষ হলে আকারটা এরকম হয় না, কারণ উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে একটা কোষ প্রাচীরের স্তর থাকে, কোষ পর্দার বাইরে আর একটা কোষ প্রাচীর থাকে। তাহলে অর্গানাইজেশন অফ দ্য কোষ যদি মানে সেল দেখা হয়, তাহলে সেলের হচ্ছে কি বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু প্রধানত হচ্ছে কি একটা কোষীয় আবরণ থাকবে, সেটা কোষ প্রাচীর এবং কোষ পর্দা হতে পারে। কোষের ভেতরে একটা হচ্ছে গিয়ে অর্ধতরল হচ্ছে কি উপাদান, যেটাকে তোমরা বলতে পারো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, এবং সেই সাইটোপ্লাজমের মধ্যে অজস্র অঙ্গাণু থাকবে। তার মধ্যে অন্যতম একটা অঙ্গাণু হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। তো এক্ষেত্রে নিউক্লিয়াসটাকে যদি তো কিছু বইয়েতে বা কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিয়াসকে অঙ্গাণু ছাড়াও ওটাকে একটা সেলের মেজর পার্ট হিসাবে ধরা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে না হলে হচ্ছে গিয়ে কোষ পর্দা বা কোষীয় আবরণ এবং সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, এই দুটো ভাগে হচ্ছে গিয়ে প্রধানত কোষকে হচ্ছে গিয়ে ভাগ করা হয়, কারণ নিউক্লিয়াসকে কোষ অঙ্গাণুর মধ্যে একটা কনসিডার করা হয়। তাহলে এর মধ্যে যে কি কি উপাদান থাকে সেগুলো যদি আমরা একটু দেখে নিই। কোষের মধ্যে একটা হচ্ছে কি থাকে, সবসময় একটা নিউক্লিয়াস থাকে, যেটা হচ্ছে গিয়ে ধরে নিতে পারে একটা কোষের মস্তিষ্ক বলা যেতে পারে, যে কোষের বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। যে কে কন্ট্রোল করছে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের মধ্যেই আমাদের একটা অন্যতম নিউক্লিক অ্যাসিড, যেটার নাম হচ্ছে কি ডিএনএ, তোমরা হয়তো নাম শুনে থাকবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো সেই নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে কি কোথায় থাকে, ডিএনএ থাকে হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে। আর কিছুটা ডিএনএ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া নামক আরেকটা অঙ্গাণু রয়েছে, যেটা হচ্ছে কি কোষের শক্তিঘর বলা হয়। তো এখানে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমার কার্সারটা যদি দেখতে পাও, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপরে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ছবিতে তোমরা দুটো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখতে পাবে, একটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর একটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তার সাথে কি আছে, গলগি বডি রয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভ্যাকিউল থাকতে পারে, পেরক্সিজোম থাকতে পারে। আর অজস্র যে এরকম সুতোর মতো হচ্ছে কি অংশ দেখতে পাচ্ছ ভেতরে, একটা সবুজ রঙের বিভিন্ন সুতোর মতো অংশ, বা যেটাকে একটা মাইক্রোটিউবিউল বলা হয়েছে, এগুলোকে সাধারণত বলা হয় হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রোটিনের তন্তু থাকে, সেগুলো হচ্ছে কি মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে তার নাম। যারা কাজ কি করে, যারা এদের হচ্ছে বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো বেসিক্যালি কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন কি কি নিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন যদি দেখা হয়, প্লাজমা মেমব্রেন হচ্ছে কি মূলত দুটি উপাদান থাকে। এক হচ্ছে গিয়ে লিপিড, আর দু নম্বর হচ্ছে গিয়ে মেমব্রেনের বা পর্দার মধ্যে অজস্র প্রোটিন থাকে। লেখাটা হয়তো বা ছবিটা হচ্ছে কি প্রচন্ড ছোট লাগতে পারে তোমাদের, জুম করলে এটা হচ্ছে কি সাধারণত আমাদের কোষ পর্দা একটা ফসফোলিপিড বাইলেয়ার, লিপিডের দ্বিস্তরীয় একটা পর্দা থাকে, ফসফোলিপিড। লিপিড তার সাথে ফসফেট, সেরকম একটা ফসফোলিপিডের বাইলেয়ার মানে দ্বিস্তরীয় একটা পর্দা। সেখানে কি হয়, তার মধ্যে অজস্র প্রোটিন তার ভেতরে বা তার বাইরের দিকে হচ্ছে গিয়ে থাকে। সেই প্রোটিনগুলো বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ থাকে। কি ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে কি কোনো একটা প্রোটিন বা সেই অজস্র প্রোটিন একটা অংশটা, যেটা হয়তো ধরতে এখানে দেখতে পাচ্ছ চ্যানেল প্রোটিন, যার কাজ কি কোষের একদিক থেকে বাইরের দিক থেকে ভেতর দিকে কোনো কিছুকে নেওয়া, বা ভেতর থেকে কোনো কিছুকে বাইরে বার করে দেওয়া। আবার কিছু প্রোটিন এখানে দেখতে পাচ্ছ ইন্টিগ্রাল প্রোটিন বলে লেখা রয়েছে, যেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন মানে পর্দার দুদিকেই সেটার হচ্ছে কি অংশ রয়েছে, এবং পর্দাটাকে ভেদ করে তার কিছুটা অংশ বাইরে রয়েছে এবং তার কিছুটা অংশ ভেতরে রয়েছে, যেগুলো কি ইন্টিগ্রাল প্রোটিন বলা হচ্ছে বা ট্রান্সমেমব্রেন প্রোটিন।
এগুলো অধিকাংশ ক্ষেত্রে এগুলো বিভিন্ন ধরনের কি হয়, রিসেপ্টর হয়। রিসেপ্টর মানে কি? রিসেপ্টর মানে বাইরে থেকে যখন কোনো একটা বার্তা আসছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই রাসায়নিক বার্তাই হয়, সেই বার্তাটাকে বহন করে কোষের মধ্যে প্রেরণ করা এবং কোষকে বলা যে এই কাজটা করতে হবে। এই কাজটাকে, এই বার্তাটাকে বহন করা। ধরা যাক কোনো একটা হরমোন এসেছে, কোনো একটা হরমোন, গ্রোথ হরমোন পেশিতে গিয়ে কিছু একটা, তার কাজ কি? গ্রোথ হরমোনের অন্যতম প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বৃদ্ধি বা গ্রোথ করানো। ঠিক আছে, সেটা পেশির ক্ষেত্রে হতে পারে, যেমন গ্রোথ হরমোন হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি পিউবার্টাল এজে প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। তো সেই গ্রোথ হরমোন কি করছে? কোষের হচ্ছে কি কোনো একটা চ্যানেল প্রোটিনের সাথে যুক্ত হয়ে সে সেই কাজটাকে হচ্ছে কি ত্বরান্বিত করবে বা কোষকে সেই বার্তাটা দেবে যে এই কাজটা করতে হবে। বা হচ্ছে গিয়ে আরেকটা কি, এই চ্যানেল প্রোটিন ছাড়া, ইন্টিগ্রাল প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন ছাড়া কিছু কিছু দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে একটা জিনিস, পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল, PERIPHARL, পেরিফেরাল মানে বাইরের দিকে বা ভেতরের দিকেও সেটা হতে পারে পেরিফেরাল প্রোটিনটা, যেমন ভেতরের দিকেও একটা দেখতে পাচ্ছ ছবিতে মার্ক করা আছে পেরিফেরাল প্রোটিন বলে। সেগুলো কি করে? সেগুলো বেসিক্যালি কোষ পর্দাটাকে একটা সাপোর্ট প্রোভাইড করে। একটা কিছু তৈরি করতে গেলে যেমন একটা কাঠামোর দরকার পড়ে, ঠিক একই রকম কোষ পর্দাটা যাতে নিজেদের মধ্যে তার যে শেপ বা তার যে আকারটা সেটা যাতে বজায় রাখতে পারে এই ফসফোলিপিড বাইলেয়ারটা, সেই কারণে তার গায়েতে অজস্র রকমের বেশ কিছু পেরিফেরাল প্রোটিন থাকে যারা পর্দাকে একটা সাপোর্ট দেয়, যাতে সেটা সহজেই ছিঁড়ে বা ভেঙে বা ফেটে না যেতে পারে। তো সেরকম অজস্র, এছাড়া হচ্ছে কি পেরিফেরাল প্রোটিনের আরো অজস্র কাজ আছে, যেমন ভেতরের দিকে যে পেরিফেরাল প্রোটিনগুলো থাকে, যেটা হচ্ছে কি একটু আগের স্লাইডে হচ্ছে কি কয়েকটা দেখছিলে, যেমন হচ্ছে গিয়ে মাইক্রোটিউবিউল বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলা হচ্ছে, সেইগুলো কি করে? কোষ অঙ্গাণুটা কোথায় থাকবে? একটা ঘরের মধ্যে, একটা শূন্য ঘরের মধ্যে ধরো তুমি একটা কোনো কিছুকে, একটা বলকে মাঝখানে ঝোলাতে চাইছো, তাহলে সেই বলটাকে মাঝখানে ঝোলাতে গেলে কোনো একটা ঘরের একটা জায়গাতে অবশ্যই গ্র্যাভিটি, সেই মাধ্যাকর্ষণ শক্তি সেই বলটাকে নিচের দিকে টানছে, সে সবসময় চাইবে ফ্লোরের দিকে থাকতে। কিন্তু সেটাকে যদি আমি হাওয়ার মধ্যে মাঝখানে কোনো একটা জায়গাতে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কোনো একটা ওপর থেকে সুতো বেঁধে সেই বলটাকে ঝোলাতে হবে। অথবা সেই বলটা আমি চাইছি আর একটুখানি কোনো একটা দিকে থাকুক, ওরকম 4-5টা বল বিভিন্ন জায়গায় পজিশনে ওই রকম ভাবে ঝুলুক, তাহলে অবভিয়াসলি আমার হচ্ছে কি ওপর থেকে একটা সুতো বা বিভিন্ন দিক থেকে টানা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টানা টানা সুতো থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন যেগুলো কোষের ভেতরে থাকে, এই ধরনের ফিলামেন্টাস প্রোটিন, তাদের কাজটা কি হয়? তারা ওই কোষের কোষাঙ্গাণুগুলোর কোথায় কোথায় থাকবে সেই স্থানগুলোকে, ধরা যেতে পারে তো কোষ একটা গোলাকার বস্তু ধরে নিচ্ছি, তাহলে তার হয়তো সবকটা মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, কোষের মধ্যে যত অঙ্গাণু আছে সেগুলো সব নিচের দিকে থিতিয়ে পড়লো এবং ওপর দিকটায় শুধু সাইটোপ্লাজম রইলো। কিন্তু না, সেটা হচ্ছে না। কোষের মধ্যে হচ্ছে কি সবসময় সেই বস্তুগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকছে, বিভিন্ন জায়গাতে, সবকটা একেবারে নিচের দিকে শুধুমাত্র থাকছে না। তার কারণটাই হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন ধরনের এই যে প্রোটিনগুলো রয়েছে, এই যে পেরিফেরাল প্রোটিন যেটার নামটাকে দেখতে পাচ্ছ, সেগুলো কি করে? তার মধ্যে যেমন অন্যতম দুটো হচ্ছে কি এখানে নাম দেখেছিল, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল আর একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা হচ্ছে এই কাজগুলোতে সহায়তা করে। ঠিক আছে, তো এই লিপিডটাও, এই যে লিপিড বাইলেয়ার, সেটা আবার বিভিন্ন ধরনের লিপিড দ্বারা তৈরি। কিছু ক্ষেত্রে প্রায় 75%, 75% থাকে হচ্ছে গিয়ে ফসফোলিপিড, 20%-এর কাছাকাছি থাকে হচ্ছে গিয়ে কোলেস্টেরল, এবং কিছু থাকে হচ্ছে গিয়ে গ্লাইকোলিপিড। লিপিডের সাথে ফসফেট যুক্ত অবস্থাতে রয়েছে, গ্লাইকোলিপিড হচ্ছে গিয়ে গ্লুকোজ হচ্ছে গিয়ে বা শর্করা জাতীয় পদার্থ হচ্ছে গিয়ে লিপিডের সাথে যুক্ত রয়েছে, আর কোলেস্টেরল থাকছে 20%। এখন তোমরা হয়তো শুনে থাকবে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে, এখন তোমরা জানো যে আমাদের শরীরে কন্টিনিউয়াসলি কোষ তৈরি হচ্ছে এবং একই প্রায় সমানুপাতেই হচ্ছে গিয়ে কোষ ধ্বংসও হচ্ছে। কিছু কোষ মারা যাচ্ছে এবং কিছু কোষ তৈরি হচ্ছে। তার মানে কন্টিনিউয়াসলি যদি আমাদের শরীরে লাখ লাখ কোষ তৈরি হয় একই দিনে,
তাহলে ভাবো সেই কোষের কোষ পর্দাটা তৈরি করতে গেলে কোলেস্টেরল লাগবে, সেই কারণে লিপিড দরকার পড়বে, সেই কারণে খাবারের মধ্যে লিপিড উপাদান থাকা বা কোলেস্টেরল জাতীয় উপাদান থাকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বলছি, অনেক ক্ষেত্রে এখন আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ডায়েট। ডায়েটটাকে সমস্যা এই কারণেই বলছি, কারণ অনেক সময় কোনো প্রফেশনাল এক্সপার্টের বা নিউট্রিশনিস্টের থেকে ডায়েট প্রেসক্রাইব না করে অনেকেই কি করছে, তোমরা হয়তো শুনেও থাকবে যে খাওয়া দাওয়াকে কন্ট্রোল করা হচ্ছে। খাওয়া দাওয়া কন্ট্রোল বলতে আমি একদমই হচ্ছে কি খাচ্ছি না, ঘি খাচ্ছি না, মাখন খাচ্ছি না, তেল খাচ্ছি না, বিনা তেল ঘি মাখন কিচ্ছু সবকিছু বর্জন করেছি, ফ্যাট জাতীয় জিনিস, এবং আমি নিজের ওজন কমানো বা অন্য কোনো একটা উদ্দেশ্যে আমি সেটাকে করছি। তো তার ফলে কি হয়, শরীরের মধ্যে যে বেসিক যে কোষগুলো, মানে ইভেন এমন অজস্র আমাদের শরীরের জরুরি উপাদান, বেশ কিছু হরমোন আছে যেগুলো কোলেস্টেরল থেকেই তৈরি হয়, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে কি তখন আর তৈরি হতে পারে না পর্যাপ্ত পরিমাণে, বা সেগুলোর প্রোডাকশন হয়ে ব্যাঘাত ঘটে। সেই কারণে কোলেস্টেরল হচ্ছে গিয়ে একদিক থেকে অতিরিক্ত যেমন খারাপ, ঠিক একইভাবে ন্যূনতম কোলেস্টেরল শরীরের মধ্যে থাকা এবং সেটাকে ইনটেক করাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো কখনো কাউকে এরকম দেখলে সেগুলো হচ্ছে গিয়ে ভালো করে জেনে বুঝে এই ধরনের কাজগুলোর মধ্যে করা উচিত বেসিক্যালি। কোথায় কোলেস্টেরল থাকে তোমরা যদি এই ফিগারটাতে দেখতে পাও, দেখো এখানে একটা কোলেস্টেরল বলে লেখা রয়েছে। যে ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে দেখো হলুদ হলুদ ছোট ছোট বেঞ্জিনিং এর মতো যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, এইভাবে কোলেস্টেরল গুলো আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে থাকে। কোলেস্টেরল দেখো প্রত্যেকটা জায়গায় কিছুটা কিছুটা গ্যাপের মধ্যেই সেটা রয়েছে। এছাড়া কি, একটু আগে যেটা বললাম, মেমব্রেন প্রোটিনের মধ্যে কিছু পেরিফেরাল প্রোটিন থাকে বাইরের দিকে, এবং কিছু থাকে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে গিয়ে কিছু থাকে ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর কিছু থাকে হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন, যেটা পুরোপুরি হয় ভেতর দিকে নয়তো পুরোপুরি বাইরের দিকে রয়েছে। তো এইগুলো দ্বারাই মোটামুটি হচ্ছে কি আমাদের কোষ পর্দা তৈরি। সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে ফসফোলিপিড বাইলেয়ারের এখানে একটা দেখো কথা লেখা রয়েছে হাইড্রোফোবিক। আমি একটু জুম করছি। আর এখানে একটা লেখা রয়েছে হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক একটা যে পর্দাগুলো রয়েছে এখানে বেসিক্যালি এটার একটা মাথা হয়, এরকম গোল মাথা, এবং তার কিছু এরকম লেজ মতো থাকে, যেগুলো হচ্ছে কি লিপিডের টেল। তো এইরকমই অজস্র মাথা, তার লেজ, আবার মাথা, তার লেজ, এরকম এগুলো হচ্ছে কি এক একটা মলিকিউল। তো এইগুলো দিয়েই কিন্তু আবার লিপিডের স্তরটা হচ্ছে কি বেসিক্যালি তৈরি হয়। তো এই যে লিপিডের যে টেল পার্টটা রয়েছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে টেল, এটাকে টেল বলা হচ্ছে, এটা কি হয়, হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী, জল দ্বারা অ্যাট্রাক্ট হয় না, জল বিকর্ষী একটা প্রপার্টি থাকে এই টেলগুলোর। আর এই মাথাগুলো কি হয়, মাথাগুলো হচ্ছে গিয়ে সবসময় হেড গ্রুপটা যেটা বাইরের দিকে থাকে সেটা হচ্ছে গিয়ে সবসময় হাইড্রোফিলিক হয়, মানে জল আকর্ষী। সেটা দুদিকেই, সেটা দুদিকেই বলতে কিরকম, এটা যদি একটা ফসফোলিপিড বাইলেয়ার হয়ে থাকে, যদি একটা কোষ পর্দা, তার যে টেলগুলো হবে, ধরে নিই রেড কালারটা হচ্ছে এগুলোর যে টেল গ্রুপটা, এর যে লেজের মতো টেল গ্রুপটা, এগুলো কি হয় সব সময় হাইড্রোফোবিক বা জলকে বিকর্ষণ করে, জলের দ্বারা অ্যাট্রাক্ট হয় না। আর যে বাইরের দিকে যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে কি হাইড্রোফিলিক ইন নেচার হয়,
কারণ কোষের বাইরেও কিন্তু ফ্লুইডের দরকার পড়ে। যদি সবসময় সেটা জল বিকর্ষী হয় তাহলে অজস্র উপাদান আমাদের কোষ অবধি বা কোষের কাছ অবধি পৌঁছতেই পারবে না। তো সেই কারণে এই ধরনের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে গিয়ে কোষ পর্দার আমাদের রয়েছে, যে কোনো কোষ পর্দার ক্ষেত্রেই। কি হয়, বাইরের দিকটা হাইড্রোফোবিক ইন নেচার হয়, ভেতর দিকটা জল বিকর্ষণ করে, আর একটা হচ্ছে গিয়ে পোলার হেড বা যেটাকে বলা হয় হাইড্রোফিলিক জল আকর্ষী দিকটা, সেটা হচ্ছে গিয়ে বাইরের দিকে থাকে। তো সেখান থেকেই যে উপাদানটা আসে, তাহলে কি আমাদের এই কোষ পর্দাটা কি একদম ফিক্সড বা রিজিড স্ট্রাকচার, মানে একদম খুব শক্ত কঠিন একটা স্ট্রাকচার যেখানে যে ফসফোলিপিডগুলো রয়েছে সেগুলো সেখানেই থেকে যায়, এরকম একটা জিনিস না। তোমরা যে ডান দিকের যদি জিআইএফটা দেখো, সেখানে দেখতে পাবে ইমেজের মতো, আচ্ছা এখানে এটা মুভ করছে না বড় করলে, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন উপাদান কোষ পর্দার মধ্যে ভ্রাম্যমান অবস্থায় থাকে, মানে মুভমেন্ট করছে কন্টিনিউয়াসলি। আমাদের কোষ পর্দার মধ্যে প্রত্যেকটা উপাদান হচ্ছে গিয়ে মুভমেন্ট হয়। কিন্তু ভেতরে উপাদানগুলো কি, যেমন ভেতরে নিউক্লিয়াস, কোষাঙ্গাণু, সেগুলোকে কিন্তু কোষ পর্দাটা আবদ্ধ করে রেখেছে একটা থলির মতো। কিন্তু কোষ পর্দার গায়েতে এই যে ফসফোলিপিডের যে উপাদানগুলো থাকে, তার মধ্যে যে বিভিন্ন প্রোটিনগুলো রয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন, বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে যার মধ্যে দিয়ে বাইরে এবং ভেতরে জিনিসের আদান প্রদান হচ্ছে, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনোটাই ফিক্সড জায়গায় নেই, প্রত্যেকটাই কিন্তু কন্টিনিউয়াসলি একটা সমুদ্রের মধ্যে যেন ভেসে চলেছে। তো এই যে মডেলটা কোষ পর্দার, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল? এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, যেখানে মলিকিউলগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকবে প্লাজমা মেমব্রেনের মধ্যে, সেইটা নিয়েই প্রধানত আলোচনা বা ব্যাখ্যা করছে। ঠিক আছে, যেটাকে দেখতে কি বলছে, হুইচ রিজেম্বলস আ কন্টিনিউয়াস মুভিং সি অফ ফ্লুইড লিপিডস, মানে একটা সমুদ্রের মতো যেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা ঢেউয়ের মতো জিনিসগুলো হচ্ছে গিয়ে ভেসে চলেছে, একটা মোজাইক। যেমন আগেকার দিনে মোজাইকের ঘরে যেমন ছোট ছোট পাথরের মোজাইকের ফ্লোর হতো, ঠিক সেরকম হচ্ছে গিয়ে ওপর থেকে দেখলে দেখতে লাগে। এবং কি, এবং এই যে ফসফোলিপিডের মলিকিউলগুলো, ওগুলো পাশাপাশি বা নিজেদের মধ্যেও ঘুরতে পারে, অথবা কখনো কখনো ওরা ফ্লিপও করতে পারে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। তো কখনো কখনো তারা উল্টেও যেতে পারে একদিক থেকে আরেক দিকে। কখনো কখনো কোলেস্টেরলও কি হয়, কোলেস্টেরল কি করছে, কোলেস্টেরলের প্রধান কাজটা হচ্ছে স্টিফেনিং, একটা হচ্ছে গিয়ে সাপোর্ট প্রোভাইড করা, এবং যাতে হচ্ছে গিয়ে ইজিলি যেগুলো নিজেরাও হচ্ছে কি একে অপরে ফ্লিপ, মানে এদিক থেকে ওদিকে, মানে একটা উপর দিক থেকে বাইরের দিকে ছিল ভেতরের দিকে, বা ভেতর থেকে বাইরের দিকে, কিন্তু এগুলো মুভ করতে পারে। আর যদি খুব ডিটেলে যদি কেউ ইন্টারেস্টেড হও সেটা দেখতে, যে ফসফোলিপিডের কথা বলছিলাম যে একটা হেড থাকবে, একটা মাথা থাকবে, তার দুটো লেজ থাকবে, আসলে কিন্তু এগুলো দেখতে অনেকটা কেমিস্ট্রির স্ট্রাকচারের মতো, যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন মলিকিউল নিয়ে বলছিলাম, ঠিক এরকম। এটা হচ্ছে কি একটা ফসফাটাইডিল ইনাসিটোলামাইন, এটা হচ্ছে কি একটা ফসফোলিপিড। এরকম অজস্র ফসফোলিপিড নিয়ে আমাদের হচ্ছে গিয়ে কোষ পর্দাটা গঠিত হয়, যার কি থাকে, একটা হচ্ছে গিয়ে লেজ থাকে। কি ধরনের লেজ থাকে? ফ্যাটি, ফ্যাটের একটা লেজ থাকে, ফ্যাটি অ্যাসিডের একটা লেজ থাকে, মাঝখানে গ্লিসারল নামক পদার্থ থাকে। ফসফোলিপিড কেন বলছে? যেহেতু ফ্যাটের টেল থাকছে। আর ফসফেট, দেখো এখানে পি লেখা আছে, ফসফেট, ফসফেট গ্রুপটা থাকার কারণে এই লিপিডগুলোকে বলা হচ্ছে ফসফোলিপিড। সেরকমই ফসফোলিপিড হচ্ছে গিয়ে থাকে কিছুটা, আর কিছু থাকে হচ্ছে গিয়ে গ্লাইকোলিপিড। একটু আগে যখন আলোচনা হলো, সেখানে উপাদানের মধ্যে মেমব্রেনে কি বলা হয়েছিল, প্রায় 75% হচ্ছে গিয়ে ফসফোলিপিড থাকে, 5%-এর কাছাকাছি, 100%-এর মধ্যে 5%-এর কাছাকাছি হচ্ছে গিয়ে আমাদের গ্লাইকোলিপিড রয়েছে, আর 20%-এর কাছাকাছি যেটা কোষ পর্দায় থাকে সেটা হচ্ছে গিয়ে কোলেস্টেরল থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন থেকে আমরা হচ্ছে কি আলোচনা করব এক একটা হচ্ছে কি কোষ অঙ্গাণু নিয়ে। ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা আছে? এনিওয়ান? পরের দিন থেকে তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আর একটু স্যার বা ম্যাডামদেরকে রিকোয়েস্ট করব যদি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।